নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেটস নিয়ে এবং তার সঙ্গে মোহনবাগানের সঙ্গে যে এয়ারফোর্সের ম্যাচ আছে 8 তারিখ, সেই ম্যাচে আমরা মোহনবাগানের তরফ থেকে কোন টাইপের দল দেখতে পেতে পারি, কোন বিদেশি প্লেয়াররা সেই ম্যাচে খেলতে পারে, সেই নিয়ে আমরা আপডেট দিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো প্রথমত যদি আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যায়, তো আনোয়ার আলীর কেসে কিন্তু আবারও একটা নতুন মোড় এসেছে আজকে সকালবেলা, যেখানে কিন্তু কালকে এটাই আপডেট এসেছিল যে পিএসসির তরফ থেকে কিন্তু মোহনবাগানকে বলা হয়েছে যে আনোয়ার আলীকে এনওসি দিয়ে দিতে হবে, সেটা প্লেয়ারের লাইভলিহুডের ব্যাপার, তাকে এনওসি দিয়ে দিতে হবে। বাট সেটা টার্মিনেশনটা আনজাস্ট হয়েছে, মোহনবাগান অবশ্যই কম্পেনসেশন পাবে, সেইগুলো তো বলা হয়েছিল। তবে আজকে কিন্তু নতুন করে একটা টুইস্ট এসেছে, সেই ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আনোয়ার আলীকে নিয়ে নেক্সট হিয়ারিংটা হবে হচ্ছে 10 তারিখ, 10ই আগস্ট কিন্তু আনোয়ার আলীকে নিয়ে পিএসসির পরের হিয়ারিংটা হতে চলেছে দুপুর 12টা থেকে। এবং মোহনবাগান চাইছিল যাতে সেই হিয়ারিংটা না হওয়া পর্যন্ত, কম্পেনসেশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, সেই সবের ব্যাপার পর্যন্ত আনোয়ারকে আটকে রাখতে, আনোয়ারকে ট্রান্সফারটা বা এনওসিটা দিতে চাইছিল না মোহনবাগান। এবং সেখানে কিন্তু মোহনবাগানের ফেভারেই সিদ্ধান্ত গিয়েছে, এবং যে সিদ্ধান্তটা এসেছে সেটা হচ্ছে যে 10 তারিখ মানে 10ই আগস্ট আনোয়ারের নেক্সট হিয়ারিং পর্যন্ত কিন্তু আনোয়ার আলী কোনো ক্লাবে মুভ করতে পারবে না। মানে আনোয়ার যে ভাবছিল মোহনবাগানের থেকে এনওসি নিয়ে দিল্লি এফসিতে ফিরে যাবে, দেন তার মুভ কমপ্লিট করবে, সেই সব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার কিছুই করতে পারছে না। 10 তারিখ অব্দি কিন্তু আনোয়ার কোনো রকম মুভমেন্ট করতে পারবে না, আনোয়ারকে নিয়ে কোনো রকম ট্রান্সফার 10 তারিখ অব্দি এএফএফ অ্যাকসেপ্ট করবে না। পরের হিয়ারিং এর পর সেই নিয়ে সিদ্ধান্ত হবে। তো এটাকে আপাতত মোহনবাগান একটা কিন্তু ছোট জয় ভাবতে পারে যে হ্যাঁ, 10 তারিখ অব্দি তারা কিন্তু কোনো এনওসি দেওয়া বা কোনো ট্রান্সফার হওয়া সেটাকে কিন্তু আটকে দিচ্ছে। তো সেখানে দেখা যাক 10 তারিখ কিন্তু এরপর আনোয়ারের নেক্সট আপডেট, সেদিন হিয়ারিং হবে, তারপরে কিন্তু এবার পরের আপডেট আসবে। আপাতত কিন্তু মোহনবাগান আনোয়ারকে আটকে রাখতে সাকসেসফুল হয়েছে 10 তারিখ অব্দি, এটা বলতে পারো। সেখানে দেখা যাক যে 10 তারিখে এবার কি আপডেট আসে। এরপর যদি আমরা কথা বলি মোহনবাগানের নেক্সট ম্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে, যেই ম্যাচটা মোহনবাগান খেলতে চলেছে হচ্ছে 8 তারিখ। 8 তারিখ কিন্তু বিকেল 4টে থেকে, সেই ম্যাচে মোহনবাগানের প্লেইং 11 কেমন হতে পারে। তো এবার ইন্ডিয়ান এয়ারফোর্সের কথা বললে, ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু আপাতত মোহনবাগানের এই গ্রুপে, মানে মোহনবাগান ইস্টবেঙ্গল ডাউন টাউন হিরোজের সঙ্গে গ্রুপে আছে। সেই গ্রুপে সব থেকে দুর্বল দল লাগছে, যারা কিন্তু ডাউন টাউনের কাছেও 2-0 হেরেছে, ইস্ট বেঙ্গলের কাছেও 3-1 হেরেছিল। তো আপাতত কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে সেরকম ভালো কিছু লাগেনি এই ডুরান্ট কাপে, এবং সেখানে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু মোটামুটি পুরো টিমটা নিজেদের পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে ম্যাচের আগে। এবার বিদেশি প্লেয়ারদের কথা বললে, একটা বিদেশি প্লেয়ার কিন্তু সেই ম্যাচে অ্যাভেলেবল থাকছে না, তার নাম হচ্ছে দিমিত্রি পেত্রাতুস। দিমিত্রি পেত্রাতুস কিন্তু প্রথম এই মরশুম মোহনবাগানের হয়ে ডার্বিতেই মাঠে নামতে চলেছে। দিমিত্রির আসতে আর একটু সময় লাগবে, দিমিত্রি কিন্তু 8 তারিখ আসবে বলে শোনা যাচ্ছে। তবে মোহনবাগানের বাকি বিদেশিরা চলে এসেছে, গ্রেগ স্টুয়ার্ট তো আগেই চলে এসেছিল, তোমাদের আপডেট দিয়েছিলাম। আজকে সকালে কিন্তু আলবার্তো রড্রিগেজ তিনিও চলে এসেছেন। তো সেখানে দিমিত্রি পেত্রাতুস ছাড়া বাকি কিন্তু পুরো টিমকে মোহনবাগান 8 তারিখের ম্যাচের আগে পেয়ে যাচ্ছে। এবার সেখানে দাঁড়িয়ে মোহনবাগান নিজেদের একদম পুরো শক্তির দল নিয়ে নামবে কিনা সেই দিকে একটা নজর থাকবে। যে ইন্ডিয়ান এয়ারফোর্স তো একটু সহজ প্রতিপক্ষ, কিছু রিজার্ভ টিমের প্লেয়ারদেরও সুযোগ দেওয়া হোক, যেখানে সুহেল ভাটের মতো প্লেয়ার প্র্যাকটিসেও খুব ভালো করছে বলে শোনা গিয়েছে, আগের দিন গোল করেছে, তার মতো প্লেয়ারকেও মানে নতুন কোচ জোসে মলিনা সে একটু সুযোগ দিয়ে দেখতে পারে। তবে হতে পারে যে মানে যে ফার্স্ট 11টা হবে সেখানে হয়তো মোহনবাগান নিজেদের সেরা দলটাই না পাবে, কারণ ম্যাচটা সিল করতে চাইবে এবং যারা নতুন প্লেয়ার তাদেরকে ডার্বির আগে কিছুটা গেম টাইমও দিতে চাইবে। সেখানে হয়তো জোসে মলিনা 4-2-3-1 সেই টাইপের ফরমেশনে যেতে পারে। এবার আমরা আলোচনা করেছিলাম মোহনবাগানের বেস্ট প্লেইং 11 3 ডিফেন্সে, যেটা বেস্ট 11 আমরা আলোচনা করেছিলাম আইএসএল এর জন্য। তবে যেহেতু মরসুমের প্রথম ম্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে ম্যাচ, সেখানে একদম এই ম্যাচ থেকেই একদম টিমকে একদম ফুল এফোর্টে তুলে দেবে বলে মনে হয় না, যে ফুল একদম অ্যাটাক করে খেলবে, একদম ফুল ইন্টেন্সিটিতে খেলবে, একটু দেখে শুনে খেলবে, 4 ডিফেন্সেই হয়তো এই ম্যাচে যেতে পারে। যেখানে মোহনবাগানের প্লেইং 11-এর কথা বললে, সেখানে হয়তো গোলকিপার হিসেবে তো অবভিয়াসলি ভিশাল কায়েত তারই স্টার্ট করার কথা। ডিফেন্সের কথা বললে 2 ফরেন সেন্টার ব্যাককে আমরা হয়তো স্টার্ট করতে দেখতে পেতে পারি। যে টমি অ্যালড্রেড, সে তো আগের দিন খেলেইছে, কিছুটা ম্যাচ প্র্যাকটিস পেয়ে গিয়েছে এবং সবার আগে প্র্যাকটিসেও যোগ দিয়েছে। তো তার মোটামুটি সেপে চলে আসার কথা এতদিনে, তো সে তো স্টার্ট করবেই। এবং তার পাশে আলবার্তো রড্রিগেজ, তাকে দিয়েই কিন্তু জোসে মলিনা স্টার্ট করাতে পারে। আলবার্তো রড্রিগেজও খানতিনেক প্র্যাকটিস সেশন পেয়ে যাবে এবং তাকেও কিছুটা আর কি ম্যাচ প্র্যাকটিস দিতে পারে। সেখানে 2 ফরেন সেন্টার ব্যাককেই কিন্তু এই ম্যাচে আমরা স্টার্ট করতে দেখতে পেতে পারি। বাকি লেফট ব্যাক সুভাশিস বোস টিমের ক্যাপ্টেন, রাইট ব্যাক আশিস রাই। তো এই ডিফেন্সের সঙ্গে মোহনবাগান কিন্তু এই ম্যাচে যেতে পারে। মিডফিল্ডের কথা বললে আপুইয়া, সম্ভবত তারও অভিষেক কিন্তু এই ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচেই হতে চলেছে এবং আপুইয়ার পাশে অনুরোধ থাপাই হয়তো খেলবে। যদি একটু ডিফেন্সিভ যেতে যায়, সেখানে দীপক তাঙ্গারিকেও ইউজ করতে পারে তার ফিজিক্যালিটির জন্য, যেহেতু ইন্ডিয়ান এয়ারফোর্স একটু ফিজিক্যাল ফুটবল খেলতে পারে। তবে যেটা চান্স বেশি সেটা হচ্ছে যে আপুইয়া এবং অনুরোধ থাপা তারাই হয়তো মিডফিল্ডে স্টার্ট করবে। এবং দেন সেখানে দুটো উইঙ্গারের কথা বললে, লেফট উইং দিয়ে লিস্টন কোলাসো সে স্টার্ট করতে পারে, রাইট উইং দিয়ে মনভীর সিং তার স্টার্ট করার চান্সটা বেশি।
তার সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ড বা নম্বর 10 রোলটাতে গ্রেগ স্টুয়ার্ট হয়তো সে স্টার্ট করতে চলেছে, অথবা সাহালকে দিয়েও কিন্তু স্টার্ট করতে পারে জোসে মলিনা। স্টুয়ার্ট সাহাল দুজনেরই অপশন আছে, এবং আপফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে কামিংস এবং ম্যাকলারেন দুজনের মধ্যে যে কোনো একজনকে স্টার্ট করাতে পারে, হয়তো দুজনকেই একটা একটা হাফ করে দিয়ে দেখতে পারে। মেবি ম্যাকলারেন তাকে দিয়ে স্টার্ট করাতে পারে, হাফ টাইমের পর কামিংসকে নিয়ে আসতে পারে, সেরকম কিছু করতে পারে। তো এই টাইপেরই প্লেইং ইলেভেনের সঙ্গে কিন্তু মোহনবাগানের ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচটাই যাবার চান্স থাকছে, যেখানে মেন লক্ষ্যটাই হবে ম্যাচটা জেতার পাশাপাশি ডার্বির আগে গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে ম্যাচ প্র্যাকটিস দেওয়া, তাদেরকে ম্যাচ ফিট করে তোলা, সেটাই হয়তো মেন লক্ষ্য হতে চলেছে। ইভেন হতে পারে যে আমরা হয়তো কিছু ইয়ংস্টারকেও দেখতে পেতে পারি, বিশেষ করে সুহেলের মতো প্লেয়ারকেও হাফ টাইমের পর যদি মোহনবাগান 2-3 গোলের লিড পেয়ে যায়, তাকেও দেখতে পেতে পারি অ্যাজ এ স্ট্রাইকার আমরা খেলতে। সেখানে দেখা যাক মোহনবাগান এক্স্যাক্ট এবার কি লাইন আপ নিয়ে যায়, হয়তো এই লাইন আপে একটা দুটো পরিবর্তনও হতে পারে, দেখা যাক সেটা জোসে মলিনার প্রথম ম্যাচে কিরকম প্ল্যানিং থাকে। তো এই ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচে তোমরা কিরকম লাইন আপ এক্সপেক্ট করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাকি যদি আজকে ডুরান্ড কাপের কথা বলি, দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। প্রথমত পাঞ্জাব এফসির সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি, ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেই গ্রুপের, যেই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে, যেখানে ফার্স্ট হাফে অ্যাডেড টাইমে গিয়ে কিন্তু লুকা ম্যাথসেনের গোলে পাঞ্জাব লিড পায়, তবে সেকেন্ড হাফে কমে প্রেপারার পাস থেকে মোহাম্মদ আইমেন গোল করে কিন্তু কেরালাকে সমতায় ফেরায়, যেই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। উল্টো দিকে কিন্তু চেন্নাই এফসি তারা কিন্তু জামশেদপুরের কাছে 2-1 গোলে হেরে গিয়েছে, যেখানে জামশেদপুর বেশিরভাগ ম্যাচটাই 2-0 গোলে জিতছিল। একদম লাস্ট দিকে চেন্নাইয়ের হয়ে ভিনসি ব্যারাটো একটা গোল, মানে গোলের ব্যবধান কমায়। যদিও ইরফান ইয়াদওয়াত কিন্তু একটা খুব বাজে পেনাল্টি মিস করেছে, যেটা কিন্তু একটা মানে গোল হলে হয়তো চেন্নাই ম্যাচটা ড্র করতে পারত। তবে ভারতীয় ফুটবলে আজকে সব থেকে খুশির খবরটা হচ্ছে পাঞ্জাব এফসি, তারা কিন্তু প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে কিন্তু আজকে হারিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে। কালকে তারা হারিয়েছিল এভারটনকে 2-1 গোলে। তো সেখানে গিয়ে কিন্তু ব্রিলিয়ান্ট রেজাল্ট পাঞ্জাব এফসির এইগুলো প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে। তো সেখানে কিন্তু শঙ্করলাল চক্রবর্তী একজন বাঙালি কোচের হাত ধরে এই বাচ্চা ছেলেগুলো পাঞ্জাব এফসির কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছে, এবং তারা কিন্তু 3rd প্লেস ফিনিশও করেছে। এবং ভারতের ফিউচারটা কিন্তু এই প্লেয়ারগুলোকে দেখলে আশা জাগছে যে ভবিষ্যতে গিয়ে এরা কিন্তু ভালো করতে পারে। এর পাশাপাশি যদি একটু অলিম্পিক আপডেট দিয়ে দিই, অলিম্পিকে প্রথমত বক্সিংয়ে কিছুটা হার্টব্রেক হয়েছে, কালকে নিশান দেব হেরে গিয়েছে এবং আজকে লভলিনে হেরে গিয়েছে। তবে ভাই এই বক্সিংয়ে স্কোরিং সিস্টেমটা খুব খারাপ, জাজেরা নিজেদের পছন্দের মতো নাম্বার দিতে পারে, এবং যেখানে হয়তো করাপশনেরও একটা বড়সড় চান্স থাকছে, কারণ নিশান দেব কালকে যেভাবে খেলেছিল তারপরও ভাই ম্যাচ হারাটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, এবং সেখানে রীতিমতো চিটিং হয়েছে, ক্লিয়ার চিটিং হয়েছে কালকে ইন্ডিয়ার এগেনস্টে। বাকি হকিতেও ইন্ডিয়ার এগেনস্টে অনেক সিদ্ধান্ত যাচ্ছে আজকাল দেখছি, অস্ট্রেলিয়ার এগেনস্টেও গেছিল, আজকে মানে গ্রেট ব্রিটেনের এগেনস্টেও গেছিল, বাট কি যায় আসে, ইন্ডিয়া কিন্তু ব্রিলিয়ান্ট খেলে, মানে 17 মিনিটের মাথায় ইন্ডিয়া রেড কার্ড দেখেছিল 10 জনে, বাকি ম্যাচ খেলেছে বাকি 43 মিনিট, এবং তারপরও কিন্তু ইন্ডিয়া সামলে দিয়েছে লাস্ট অব্দি 1-1 গোলে। এবং শুট অফে গিয়ে কিন্তু দেখো শ্রীজেশ তো লেজেন্ড, শ্রীজেশ যেভাবে কিছু ম্যাচে সেভ করেছে, এবং তারপর পেনাল্টি শুট অফে গিয়ে দুটো সেভ বলতে একটা সেভ, একটা তো বাইরেই মেরেছিল, বাট সেখানেও শ্রীজেশের যেরকম সে অ্যাঙ্গেলটা ব্লক করেছিল সেটার ভূমিকা ছিল ব্রিলিয়ান্ট। এবং সেখানে কিন্তু ইন্ডিয়া হকিতে সেমিফাইনালে গিয়েছে, আজকে অলিম্পিকে সব থেকে পজিটিভ রেজাল্ট, সব থেকে ভালো রেজাল্ট। তবে লাক্সেসেন টোকিও অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট ভিক্টর এক্সেলসেনের কাছে সেমিফাইনালে হারলো, ফাইনালে পৌঁছতে পারলো না, তো গোল্ড আর সিলভারের আশা তো গেল। কালকে কিন্তু ব্রোঞ্জের ম্যাচে নামবে, হোপফুলি সেটা আনতে পারবে। বাট 22 বছরের এই ছেলেটা যে লেভেলের ব্যাডমিন্টন খেলেছে ভাই, আমি তার ফ্যান হয়ে গিয়েছি। তো গ্রুপ স্টেজে যেটা তার লাস্ট ম্যাচ ছিল ইন্দোনেশিয়ার প্লেয়ারের এগেনস্টে, তারপরে তার ফ্যান হয়ে গেছিলাম। এবং সত্যি বলতে কি আজকের ম্যাচটাই লাক্সে একটু চাপে পড়ে গিয়েছিল, যেখানে 18-12 প্রথম ম্যাচটা জিতছিল, সেখান থেকে আর 3টে পয়েন্ট বার করতে পারলো না। ইভেন 20-17-তে 3টে গেম পয়েন্টও তার হাতে ছিল, তারপরও ম্যাচটা হারলো। এবং সেকেন্ড রাউন্ডেও একটা সময় 7-0 এগিয়েছিল, সেখান থেকে ম্যাচ হারলো। বাচ্চা ছেলে, 22 বছর বয়স, ব্রিলিয়ান্ট খেলেছে, তার খেলা নিয়ে তো কোনো সন্দেহ নেই, বাট হয়তো একটু চাপে পড়ে গেছিল বড় স্টেজে এসে। আর উল্টো দিকের প্লেয়ারটা অনেক বেশি এক্সপিরিয়েন্স, হাইটও ভালো এবং দুর্দান্ত প্লেয়ার। ভিক্টর এক্সেলসেন অসাধারণ একটা প্লেয়ার, টপ ক্লাস প্লেয়ার, তো তার কাছে তার এক্সপিরিয়েন্সের কাছেও হেরে গিয়েছে অ্যাকচুয়ালি লাক্সেসেন, যা মনে হলো। তবে এক্সেলসেন কিন্তু ম্যাচের পর বলছে এটা আমার খেলা ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাচ, এবং তার মনে হয় যে 2026 অলিম্পিকে গিয়ে লাক্সেসেন গোল্ডও জিততে পারে, সেই লেভেলের ট্যালেন্ট আছে। তো সেখানে লাক্সেসেন কি করেছে এই অলিম্পিকে এক্সেলসেনের কথা শুনেই বোঝা যায়। তো ব্রিলিয়ান্ট খেলেছে লাক্সেসেন, তার প্রশংসা করতেই হবে। তো চলো গাইস, এই আপডেটগুলো এই ভিডিওতে তোমাদের দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।